অস্বস্তিটা অনেকক্ষণ থেকেই বেশ ভালোভাবে বুঝতে পারছিল বিপিন। কিন্তু এত রাতে ঘুমের ঘোরে বিছানা থেকে উঠে যে আবার হ্যারিকেনটা জ্বালাবে সেটা তার ইচ্ছে হচ্ছিল না। তার ঘুম গভীর নয়, কিন্তু 2-3 দিন ধরে শরীর সামান্য অসুস্থ থাকায় সে অঘরে ঘুমোচ্ছে। বিপিন একবার এদিক ওদিক মুখ তুলে তাকালো। না, কোথাও তেমন কিছুই নেই। ঘরের দরজা বন্ধ, জানলাগুলোও বন্ধ। কিন্তু তাহলে অস্বস্তিটা হচ্ছে কেন? গরমের জন্য নাকি? গরমের জন্য অস্বস্তি হওয়ার তো কথা নয়। এখন তো শীতের সময়, জানালা খুললেই খোলা জানালা দিয়ে হু হু করে ঠান্ডা হাওয়া ঘরের ভেতরে এসে ঢুকবে। এতক্ষণ ধরে জানলা দরজা বন্ধ থাকার জন্য ঘরের ভেতরটা একটু গুমোট হয়ে আছে, আর তাতেই বিপিনের অসুবিধেটা কম হচ্ছে। যদি সেটা না হতো তাহলে এতক্ষণে গায়ের উপর আরও একটা লেপ কিংবা কম্বল চাপাতে হতো। ঘুমটা কেন ভাঙল সেটাই তো আমি বুঝতে পারছি না। ঘরের মধ্যে যেন কিসের একটা গন্ধ পেয়েছিলাম বলে মনে হয়। কই, এখন তো কোনো গন্ধ নেই। গন্ধের কথাটা মনে পড়তেই বিপিনের সব কিছু মনে পড়ে গেল। ঘুমের মধ্যেই একটা পচা গন্ধ পেয়েছিল সে, আর তারপরে চোখ দুটো যেন নিজে থেকেই খুলে এসেছিল। কিন্তু বিছানাতে উঠে বসে চারপাশে তাকিয়ে অন্ধকারের মধ্যেও গন্ধটা আর পেল না সে। আবার শুয়ে পড়তে যাবে এমন সময় মনে হলো বিছানা থেকে বেশ খানিকটা দূরে যেখানে পায়ের কাছে জানালাটা রয়েছে সেই জানালাটায় কেমন যেন খচখচ করে একটা শব্দ হচ্ছে, যেন মনে হচ্ছে বাইরে থেকে কেউ জানালাটা খোলার চেষ্টা করছে। ঘরের ভেতর ঘুটঘুটে অন্ধকার, আর হ্যারিকেনটা কখন যেন নিভে গেছে। এমন অবস্থায় জানালার দিক থেকে ভেসে আসা খচখচ শব্দটা বিপিনের মনে কেমন যেন একটা অদ্ভুত ভয় ধরিয়ে দিল। বিছানা থেকে নেমে যে জানালার কাছে গিয়ে দাঁড়াবে সেই সাহসটুকু সে সঞ্চয় করতে পারল না। বিছানার একপাশে সরে এসে ভয়ার্ত চোখে জানলার দিকে তাকিয়ে রইল। সত্যি সত্যি কে যেন বাইরে থেকে জানালার পাল্লাটাকে বারবার নাড়া দিচ্ছে, কিন্তু খুব বেশি জোরে নয়, যেন আস্তে আস্তে পাল্লাটা খুলে ঘরের ভেতর কেউ ঢুকে আসতে চাইছে। বাইরে চাঁদের আলো রয়েছে, সেটা বিপিন বিছানায় বসে বসে বুঝতে পারছিল। কিন্তু চাঁদের আলোয় এত রাতে কে তার ঘরের জানলায় এমনভাবে ধাক্কা দিচ্ছে? বেশ কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকার পরে বিপিনের মনে হলো জানালার পাল্লাটা যেন এবার আস্তে আস্তে খুলতে শুরু করেছে। ছিটকিনি একটা ভেতর থেকে দেওয়া আছে বটে, তবে বাইরে থেকে জোরে কেউ চাপ দিলে জানলার পাল্লাটা নিচের দিকে সামান্য ফাঁকা হয়ে যায়। সে বসে থাকতে পারল না। গায়ের উপর থাকা লেপটাকে কোনো রকমে এক ধাক্কায় সরিয়ে ছুটে গেল জানলার দিকে। জানলার পাল্লাটা শক্ত করে চেপে ধরল জানালার শক্ত গরাদের সঙ্গে। ঠিক তখনই মনে হলো জানালার ওপাশে দাঁড়িয়ে কেউ একজন প্রচণ্ড বিরক্তির সঙ্গে একটা দীর্ঘশ্বাস ফেলল। বিপিন জানালায় অনেকক্ষণ দাঁড়িয়েছিল। ঠিক তখনই তার চোখ চলে গেল চাদরটার দিকে। অন্ধকারের মধ্যেও চাদরটাকে সে দেখতে পেল তার রঙের জন্য। এমন লাল রঙের চাদর বিপিনের আগে কখনো দেখেনি। ততক্ষণে জানলার ধাক্কাধাক্কি কমে গেছে। বিপিন আস্তে আস্তে এগিয়ে গেল লম্বা চেয়ারটার কাছে। তারপর চেয়ারের ওপর থেকে লাল রঙের চাদরটা তুলে নিতেই তার মুখে একটা হাসি ফুটে উঠল। আরে, এই চাদরটা কখন যে এখানে রেখেছিলাম নিজেই ভুলে গেছি। এই চাদর আমায় দিয়েছে মুকুন্দ। মুকুন্দর চাদর বলে কথা, এটাকে তো আর হারালে চলবে না। বিপিন চাদরটাকে বিছানার একপাশে রাখল, তারপরে আবার বিছানায় শুয়ে লেপটা মুড়ি দিল। একটু আগে জানালার কাছে এসে ভয়টা
যেন হঠাৎ করেই কেটে গেছে। ঘুমের ঘোরে বিপিনের একটা পা গিয়ে পড়ল লাল চাদরটার উপরে। আর তারপরে অন্ধকারের মধ্যে যে ব্যাপারটা ঘটে গেল তা দেখার জন্য বিপিন তৈরি ছিল না। বাবু, বাবু, সকাল তো হয়ে গেল, এখনো ঘুমোচ্ছেন আপনি? হরির ডাকেই বিপিনের ঘুমটা ভেঙে যায়। কোনো রকমে বিছানা ছেড়ে উঠতে গিয়ে বুঝতে পারে তার দুটো পা লাল চাদরে ঢাকা রয়েছে। কখন যেন রাতের বেলা ঘুমের ঘোরে দুটো পা লেপ থেকে বেরিয়ে চাদরের ভেতরে গিয়ে ঢুকেছে। সামান্য হেসে চাদরটাকে বিছানার একপাশে সরিয়ে গিয়ে দরজাটা খুলে দেয় বিপিন। তারপর ঘুম জড়ানো গলায় বলে, কাল রাতে ঘুমটা ভেঙে গেছিল কেন কে জানে। তারপর ঘুম আসতে আসতে একটু দেরি হয়েছে, তাই এতটা সকাল হয়ে গেছে। তা চা নিয়ে এসেছিস? হরি চা নিয়ে এসেছিল। বারান্দার কাছে কাঠের চেয়ারে বসে চা খেতে খেতে বিপিন আজ সারাদিনের কি কি কাজকর্ম রয়েছে সে সমস্ত ব্যাপারে হরিকে নির্দেশ দিচ্ছিল। এই করতে করতেই তার মুকুন্দর কথাটা মনে পড়ে গেল। এই হ্যাঁ রে হরি, মুকুন্দ তো অনেক দিন আসেনি। তুই যদি ওই দিকে যাস তাহলে একবার খোঁজ নিয়ে আসিস তো। আজ তো ওই দিকে যাওয়া নেই বাবু, আজ যাব এই দিকের এক গ্রামে। কাল একবার ওই মুকুন্দবাবুর গ্রামের দিকে যাওয়ার কথা আছে, তখন না হয় ফেরার সময় তার খবর নিয়ে আসবো। একদিনে তো আর তেমন কিছু হবে না। একদিনে কিছু হবে না সে কথাটা বিপিন জানে, কিন্তু হরির মুখে এমন একটা কথা শুনে হঠাৎ করে তার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আহারে, অনেকদিন মুকুন্দর খবর নেওয়া হয়নি। আর শেষের দিকে শুনেছিল মুকুন্দর শরীরটা সামান্য খারাপ হয়েছে, কিন্তু বিভিন্ন কাজে বিপিনকে মাঝে শহরে থাকতে হয়েছিল কিছুদিন, তাই আর মুকুন্দর খোঁজটা নেওয়া হয়নি। হরিকে কাজকর্ম বুঝিয়ে দিয়ে পাশের গ্রামে পাঠিয়ে দিয়ে বিপিনের এখন অখণ্ড অবসর। দুপুরের আগে হরি ফিরবে না। শুধু দুপুর কেন, তার বিকেলেও হয়ে যেতে পারে। বিপিনের দুপুরের খাবার আসে হরির বাড়ি থেকে। হরির বউ নিজের হাতে রান্না করে, আর হরির ছোট ছেলেটা সে খাবার দিয়ে যায় দুপুরে। না, বিপিন এখন আর জমিদারের ছেলে নয়। এই ব্যবসাপত্র করে বিপিনের পূর্বপুরুষরা বেশ কিছু জমিজমা কিনেছিল, আশেপাশের গ্রামেও কিনেছিল জমিজমা, বাগান, পুকুর। এই সমস্ত কিছু ঘুরতে ঘুরতে এখন বিপিনের হাতে এসে পড়েছে। জমিজমা দেখাশোনা করা, সেখান থেকে উঠে আসা ধান, ফল, এমনকি মাছ পর্যন্ত শহরের দিকে বাজারে বিক্রি করে সবাইকে দিয়ে যে পয়সা হাতে থাকে তাতেই বিপিনের দিব্যি কেটে যায়। এ সমস্ত কাজই দেখাশোনা করে হরি। সকালে এসে তাকে সকালের চা দিয়ে হরি নিজের কাজে বেরিয়ে যায়। প্রত্যেক গ্রামে এই কাজের জন্য হরি একজন করে লোক রেখেছে। তাদের কাছে গিয়ে কাজকর্ম দেখাশোনা করে এবং যদি কিছু টাকা পয়সা থাকে তাহলে সেগুলো দেওয়া নেওয়ার কাজ সেরে দুপুরে বাড়িতে ফিরে একেবারে খাওয়া দাওয়া করে সন্ধ্যের দিকে বিপিনের কাছে এসে তাকে সবকিছু বুঝিয়ে দেয়। বাবা যখন মারা যায় তখন বিপিন শহরে ছিল। গ্রামে এসে বুঝতে পারে হরির ওপর ভরসা না করলে চলবে না। হরি যেমন বুদ্ধিমান লোক তেমনই যে বিশ্বস্ত সে কথা বিপিনকে বেশি ভাবতেই হয়নি। তাই নিজের ভাগের জমির বেশ খানিকটা, একটা বাগান, এমনকি একটা পুকুর পর্যন্ত হরির নামে করে দিয়েছে। তাছাড়া হরির কথাতে বিপিন সবকিছু করে। বিপিন জানে হরিকে খুশি রাখতে পারলেই তার সমস্ত কিছু হবে। হরিও ভালো, তার জমি, বাগান, পুকুর পেয়ে সে যেন নিজেকে বিপিনের কাছে উজাড় করে দিয়েছে। ঘরে এসে ঢুকতেই আবার লাল রঙের চাদরটা চোখে পড়ল। বিছানার একপাশে রাখা রয়েছে। এখান থেকে বেশ খানিকটা ফাঁকা জমি, তারপরেই শুরু হয়েছে পেছনের দিকের জঙ্গলটা। বিপিনের মাথায় হঠাৎ করে কাল রাতের কথাগুলো ফিরে আসে। কাল রাতে হাওয়ায় ধাক্কা দিয়েছিল নাকি আমার ভুল মনে হচ্ছে? এই সত্যি কি যে হয় আমার মাঝে মধ্যে। বিপিন উঠোনের মাঝে গিয়ে বসল।
লম্বা চেয়ারে উঠোনের মাঝে বসে শীতের দুপুরের রোদ পোহাতে পোহাতে একসময় হরির ছেলে এসে খাবার দিয়ে গেল। খাওয়া দাওয়া সেরে আবার ঘুম দিল বিপিন। তবে আজকের ঘুমটা একটু লম্বা হয়ে গিয়েছিল। বিকেল পেরিয়ে ততক্ষণে সন্ধে হয়ে গেছে। হরি কি একটা কাজে আটকে গিয়েছিল পাশের গ্রামে। যখন বিপিনের ঘুম ভাঙল, দেখতে পেল চারপাশে অন্ধকারে নেমে এসেছে। তাড়াতাড়ি উঠে ঘরে হ্যারিকেনের আলোটা জ্বালিয়ে দিল। এরপর হরির কথা মনে পড়ল তার। তারপরে হ্যারিকেনটা নিয়ে নিচের দিকে নামতে যাবে, এমন সময় দেখতে পেল বিছানার একপাশে চেয়ারের উপরে রয়েছে লাল রঙের চাদরটা। কিন্তু তার স্পষ্ট মনে আছে চাদরটা সে বিছানার উপর বেশ ভালো করে গুছিয়ে রেখেছিল। আর শুধু তাই নয়, চাদরটা এমনভাবে চেয়ারের উপরে রয়েছে যেন চেয়ারের উপর কেউ বসে চাদরটা দিয়ে মুড়ি দিয়ে রেখেছে গোটা শরীর। ওরই এসে পড়ল নাকি নাকি আমায় ভয় দেখানোর জন্য ও এমন করছে? কথাটা মনে হলেও তারপরে বুঝতে পারল ঘরের দরজা বন্ধ। তাছাড়া হরি মাঝে মাঝে এটা ওটা নিয়ে মশকরা করলেও বন্ধ ঘরের ভেতরে ঢুকে তাকে এমনভাবে ভয় দেখাবে না। এই কে ওখানে? নিজের অজান্তেই বিপিনের মুখ থেকেই কথাগুলো বেরিয়ে আসে। হাতের হ্যারিকেনটা ধরে রেখে সে তাকিয়ে থাকে চেয়ারের দিকে। সেই লাল চাদরটা যেন একবার নড়ে উঠল বলে মনে হলো। তার মানে নিশ্চয়ই চাদরের ভেতরে কেউ আছে। কিন্তু কে? আর বন্ধ ঘরের মধ্যে সে এলো কি করে? বিপিনের মনে হলো চারপাশের অন্ধকারটা যেন ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। তার হাতের হ্যারিকেনের ওই আলোটুকু সেই অন্ধকারকে ভেদ করতে পারছে না। তার বদলে যেন হ্যারিকেনের আলোয় চারপাশটা আরো অন্ধকার হয়ে যাচ্ছে। চেয়ারের ওপর থাকা লাল চাদরটা ততক্ষণে যেন তীর তীর করে কাঁপতে শুরু করেছে। যেন মনে হচ্ছে এক্ষুনি চাদরটা সরিয়ে ভেতর থেকে কেউ একটা বেরিয়ে আসবে। আর যে বেরিয়ে আসবে তাকে বিপিন কল্পনাও করতে পারছে না। বিপিন ভীতু নয়, এ বাড়িতে এসে অনেকদিন হলো একাই আছে। কিন্তু আজ হঠাৎ করে কেন জানি না তার বুকের ভেতরটা দুরু দুরু করে উঠল। চাদরের চারপাশটা যেন আরো অন্ধকার হয়ে রয়েছে। লাল চাদরটা চোখের সামনে রং বদলে যেন কালো হয়ে যেতে শুরু করলো একটু একটু করে। আর সেই চাদরের মধ্যে কে যেন বারবার নড়ে উঠছে। বিপিনের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। তার দুটো পা যেন মাটির সাথে কেউ শক্ত করে আটকে ফেলেছে। সামনের দিকে যে এগিয়ে যাবে সেই শক্তিটুকুও নেই। চেয়ারের উপরে বসে থাকা জিনিসটা ততক্ষণে যেন আরো খানিকটা অন্ধকারের মধ্যে ডুবে গেছে। বিপিন নিজের সমস্ত মনের জোর একত্র করল। মনে মনে ভাবল, আরে ঘরের মধ্যে কে আবার আসবে? নিশ্চয়ই আমি চাদরটা ওখানে রেখেছিলাম, তারপরে আমি নিজেই ভুলে গেছি। চাদরটা এমনভাবে রেখেছি যে এখন মনে হচ্ছে তার ভেতরে কেউ বসে আছে। নিজের মনকে বিপিন যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করল। কিন্তু যতই এক পা করে চেয়ারের উপর লাল চাদরটার দিকে এগিয়ে যায়, ততই যেন তার মনে হয় পেটের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে আসছে। শেষমেশ কোনো রকমে এগিয়ে গিয়ে চাদরটা এক হাত দিয়ে টানতে যাবে, এমন সময় বাইরে থেকে হরির গলা শোনা গেল। বাবু, দরজা খুলুন, এখনো ঘুমাচ্ছেন নাকি? সঙ্গে সঙ্গে চমকে উঠতেই বিপিনের হাত থেকে হ্যারিকেনটা পড়ে গিয়ে একেবারে অন্ধকার হয়ে যায় ঘরটা। তারপর কোনো রকমে ভাঙা হ্যারিকেনটাকে পাশ কাটিয়ে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলতে দেখা যায় হরি হাসি মুখে দাঁড়িয়ে আছে। তার এক হাতে দড়িতে বাঁধা দুটো কি যেন। হাসি মুখে হরি কিছু বলতো, কিন্তু বিপিনের মুখের দিকে তাকিয়ে তার মুখের হাসিটা মিলিয়ে গেল। তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকে টর্চের আলোটা জ্বালিয়ে এসে বলল, ঘরের ভিতরে এমন অন্ধকার আর তেলের গন্ধ আসছে, কি হয়েছে? হ্যারিকেন ভেঙে ফেলেছেন নাকি? বিপিন কিছু বলতে পারল না, কারণ ততক্ষণে চেয়ারের দিকে তাকিয়ে এসে আবার দেখতে পেয়েছে চাদরটা। ঠিক আগের মতোই চেয়ারের গায়ের উপর এমনভাবে জড়িয়ে রয়েছে চাদরটা
যে মনে হচ্ছে ভেতরে কেউ বসে আছে। বিপিন শুধু কাঁপা কাঁপা হাতে চেয়ারের দিকে দেখালো একবার। হরি এগিয়ে গেল চেয়ারটার দিকে। তারপর চাদরটাকে ধরে একটা হ্যাঁচকা টানে তুলে ফেলতেই বিপিন অবাক হয়ে দেখল চাদরের তলায় কাঠের চেয়ারের উপরে কোথাও কিছুই নেই। আমার মনে হয় সবসময় ঘরে একা একাই থাকেন, এই কারণে এই সমস্ত কিছুই হচ্ছে। এই সব আপনার মনের ভুল, তাছাড়া আর তেমন কিছুই নয়। একটু বাইরে কোথাও গিয়ে ঘোরাঘুরি করে এলে সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে। মনের ভুল? কিন্তু আমি যে স্পষ্ট দেখলাম চাদরটা নড়ছিল। কোনো একটা জিনিসের দিকে একভাবে বেশিক্ষণ তাকিয়ে থাকলে এমনটাই মনে হয় যে জিনিসটা নড়ছে। একে বলে ভ্রান্তি। আপনার এমনটা হওয়ার কারণ ওই একা একা থাকা, তারপর একভাবে সারাদিন বাড়িতেই থাকেন। একটা কাজ করুন, 2-1 দিনের জন্য কোথা থেকে ঘুরে আসুন। শহরে তো বাবু যেতে চায় না, তাহলে অন্য কোনো গ্রামে নিয়ে যেতে হবে। বাবু, আপনি তো আপনার বন্ধুর খোঁজ করতে চাইলেন, কাল সকালে তাহলে চলুন আপনার বন্ধু মুকুন্দবাবুর গ্রাম থেকে ঘুরে আসা যাক। হরির কথাটা বিপিনের পছন্দ হলো। তাছাড়া কবিরাজের কথা ফেলে দেওয়ার মতো নয়। কবিরাজ অনেকদিন ধরেই বিপিনকে দেখছে। একবার যখন বিপিনের 3 দিনের জ্বরে মরমর অবস্থা হলো, তখন তো এই কবিরাজই তাকে বাঁচিয়েছিল, তাই তার কথা ফেলা গেল না। পরদিন সকালে দরজায় তালা দিয়ে হরি আর বিপিন রওনা দিল 3 গ্রাম দূরে তার বন্ধু মুকুন্দর বাড়ির উদ্দেশ্যে। যে সময়ের কথা বলছি তখন গরুর গাড়ি ছাড়া যাতায়াতের মাধ্যম তেমন কিছু ছিল না। এই গ্রাম থেকে মুকুন্দের গ্রামে পৌঁছানোর জন্য গরুর গাড়ির ব্যবস্থা করা হলো। সেই গাড়িতে উঠে যখন ওরা রওনা দিল তখন সকাল প্রায় দুপুরের দিকে ঢলতে শুরু করেছে। গরুর গাড়ির গাড়োয়ান বিপিন আর হরিকে চিনত, তাই বেশ ভালোভাবেই তাদেরকে নিয়ে চলেছিল। ওরা যখন মুকুন্দর গ্রামে গিয়ে পৌঁছল তখন দুপুর পেরিয়ে গিয়ে প্রায় বিকেল হয়ে গেল। আজই ফিরে যাবেন তো বাবু? তাহলে ওই গারোয়ানকে বলি গ্রামের ভিতর দিয়ে গাড়ি ঢোকাতে। আজ এসেছি যখন, আজ না হয় এখানে থেকেই যাই, কাল চলে যাব। আর তুই গাড়োয়ানকে চলে যেতে বল, কাল সকালের দিকে না হয় ওকে একবার চলে আসতে বলিস। বিপিন গ্রামের বাইরের পথে দাঁড়িয়ে রইল। হরি গিয়ে গাড়োয়ানটাকে সমস্তটা বুঝিয়ে দিতেই গাড়োয়ান খুশি মনে চলে গেল। তাছাড়া বিপিনকে গাড়িতে নিয়ে গেলে যা ভাড়া পাওয়া যেত তার চেয়ে বেশি ভাড়া সে পায়। ততক্ষণে বাইরে সন্ধে নামতে শুরু করেছে। এতটা দেরি হওয়ার কথা ছিল না, কিন্তু পথে একবার গরুর গাড়ির চাকা কি করে আটকে যায় আর তাতেই যেন বিকেল হয়ে যায় এই অবস্থায়। ওরা হাঁটতে হাঁটতে এগোতে লাগলো মুকুন্দর বাড়ির দিকে। মুকুন্দর বাড়িটা গ্রামের একদম শেষের দিকে পৌঁছল। আশেপাশে আর কোনো বাড়িঘর নেই। সন্ধে হওয়ার পরে গ্রামের লোকেরা যে যার মতো নিজের ঘরে গিয়ে বসেছে। এ সময় লোকজন খুব একটা বেরোয় না, তাছাড়া এটা শীতের সময়। শীতের সময় বিকেল হতে না হতেই সবাই ঘরের দরজা জানলা বন্ধ করে দেয়। বিপিন আর হরি হাঁটছিল, তাদেরও কেমন যেন শীত শীত করছে। বিপিন সেই লাল রঙের চাদরটা সঙ্গে করে নিয়ে এসেছিল, সেটাই এখন জড়িয়ে ফেলেছে। হরির গায়েও একটা চাদর। হাঁটতে হাঁটতে মুকুন্দর বাড়ির কাছাকাছি এসে ওরা পৌঁছেছে। দেখতে পেল মুকুন্দর ঘরের দরজা বন্ধ, চারপাশটা কেমন যেন অন্ধকার। মনে হয় মুকুন্দবাবু বাড়িতে নেই, সে কোথাও গেছে। কিন্তু এখন তাহলে আমরা কি করব? কথাটা বিপিনেরও মনে হয়েছিল। চারপাশের অন্ধকার যেন দ্রুত ঝাঁপিয়ে নামতে শুরু করেছে। একটু পরেই কুয়াশায় দুহাত দূরের কোনো কিছু আর ভালোভাবে দেখা যাবে না। এখন তো আর গরুর গাড়িও পাওয়া যাবে না। তাছাড়া এখান থেকে হাঁটতে হাঁটতে তো আর পাশের গ্রামে যাওয়া যায় না। অন্য বাড়িতে আশ্রয় নেওয়া যায়, কিন্তু কে কি ভাববে, তাই বিপিন হরির কথা না শুনে মুকুন্দর ঘরের দিকে এগিয়ে গেল। মুকুন্দর বাড়িতে পাশাপাশি দুটো ঘর,
সামনে লম্বা একটা বারান্দা। সে বারান্দার সামনের দিকে বাইরে সদর দরজা। সেই দরজার কাছে কড়া নাড়িয়ে বিপিন বলল, মুকুন্দ, মুকুন্দ, এই বাড়ি আছো নাকি? বিপিনের কথায় কেউ সাড়া দিল না। শুধু বড় দরজাটা একটা ক্যাঁচ শব্দ করে খুলে গেল। হরি আর বিপিন দেখতে পেল সদর দরজা পেরিয়ে উঠোনের ওপাশে বারান্দাটার কাছে একটা হ্যারিকেন জ্বলছে। তার মানে ভেতরে কেউ তো আছে। হরি আর বিপিন তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকল। একটা মাটির প্রাচীর তোলা রয়েছে চারিপাশে। সেই পাঁচিলে ঠান্ডা খানিকটা আটকায়। মুকুন্দবাবু তাহলে ঘরের ভিতরেই আছে। ওই তো হ্যারিকেন জ্বলছে। মুকুন্দবাবু তো একাই থাকে, তাই না বাবু? বিপিন সবই বুঝতে পারছে, কিন্তু তবুও কি একটা যেন অস্বস্তি হতে থাকে তার মধ্যে। কি যেন বারবার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চাইছিল। কেমন যেন তার মনে হচ্ছিল এটা সেই মুকুন্দর বাড়ি নয়, এটা অন্য কোনো বাড়িতে এসে সে ঢুকে পড়েছে, যে বাড়িটা দেখতে ঠিক মুকুন্দর বাড়ির মতো। হ্যারিকেনটা যেখানে ছিল সেইখানে কে যেন দাঁড়িয়েছিল। ওরা আরেকটু এগিয়ে যেতেই তাকে দেখা গেল। এবার সেখান থেকে মুকুন্দর গলা ভেসে এলো, আরে বিপিন এসেছিস? আমি তো ভাবলাম তোকে আর দেখতেই পাবো না। কতদিন হয়ে গেল তুই এই পথেই আর আসিস না। আমার শরীর এত খারাপ ছিল, তাও তুই একবারও এলি না। আরে আসবো আসবো করে আর আশাই হচ্ছিল না। তার উপর এত কাজ। ওখানে শীত পড়তেই তো চাষের কাজ নতুন করে শুরু হয়ে যায়, সবই তো বুঝতে পারিস। তাছাড়া বাগান রয়েছে, পুকুরগুলো রয়েছে, এই সমস্ত কিছু থাকে তো আমি আর সময় বার করতে পারি না। ভাগ্যিস হরি আমার সঙ্গে থাকে। হরি না থাকলে তো আমি চোখে একেবারে অন্ধকার দেখতাম। সারা জীবন তো জমি জমা, পুকুর, বাগান, টাকা পয়সা এই সমস্ত নিয়েই তো কাটিয়ে ফেললি। একবার আমার শরীর খারাপের সময়ও দেখতে এলি না ভাই। বিপিনের মনে হলো মুকুন্দর কথাটা যেন সোজা গিয়ে তার বুকের মধ্যে লাগল। ছোটবেলায় মুকুন্দ আর বিপিন একসঙ্গে খেলাধুলো করেছে। এমনকি শহরে যখন ওরা গিয়েছিল দুজনে একসঙ্গে গিয়েছে, সেখানে বছর কয়েক কাটিয়েছে। বিপিন আগে ফিরে এসেছিল বাবার শরীর অসুস্থতার সময়, মুকুন্দ ফিরেছিল অনেক পরে। তবে শহরে তেমন কিছু সুবিধে করতে পারেনি। ফিরে এসে নিজের এক ফালি জমিতে চাষবাস করে কোনো রকমে জীবন কাটাতো। যা হয়েছে হয়েছে, এখন আয়, ভেতরে আয়। রাতও হয়ে আসছে, তার ওপর বাইরে ভীষণ ঠান্ডা। আর এটা তো আমি তোকে দিয়েছিলাম না? বিপিনের মুখে এবার হাসি ফুটল। চাদরটা ভালো করে জড়িয়ে সে সামনের দিকে এগিয়ে গেল, তার পেছনে হরি। ওরা তিনজনে গিয়ে ঢুকল মুকুন্দর ঘরে। ঘরের দরজা জানলা সমস্ত কিছু পুরনো হয়ে গেছে। ঘরের মধ্যে কেমন একটা ভ্যাপসা ভাব। দেখে মনে হয় অনেকদিন এই ঘরের দরজা জানলা খোলা হয়নি। ব্যাপারটা বিপিন লক্ষ্য করেছে বুঝতে পেরে মুকুন্দ বলল, আসলে শরীরটা ঠিক ভালো যাচ্ছে না তো, তাই সারাদিন ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরেই থাকি। খুব কমই বাইরে বেরোই। ওই তুই ডাকাডাকি করছিলিস তাই। আমি তো একবারই ডাকলাম এসে। তা যাই হোক, ভালো হয়েছে। বলছি ভাই, বাড়িতে খাবার মতো কিছু আছে? বড় খিদে পেয়েছে। খিদে হরিরও পেয়েছিল, কিন্তু সে আর সেই কথা বলতে পারছিল না। মুকুন্দ দেরি করল না, খানিকটা মুড়ি, গুড় আর জল খেতে দিল ওদেরকে। বিছানার একপাশে বসে হরি তাই বেশ আয়েশ করে খেল। তারপর হরির জন্য একটা আলাদা ঘরে ব্যবস্থা করে দিয়ে ওরা দুজনে এসে বসলো মুকুন্দর ঘরে। অনেকদিন পর এমনভাবে রাতের বেলা ওরা বসেছে। হ্যারিকেনের অল্প আলোয় দুজনে অনেক কথা বলে চলেছে। এমন সময় বিপিনের চোখ চলে গেল মুকুন্দর ঘরের জানলাটার কাছে। জানালার কাছ থেকে যেন একদল পোকা না পিঁপড়ে হাঁটতে হাঁটতে বিছানার তলায় গিয়ে ঢুকছে। দৃশ্যটা তার চোখে পড়তে একটা পচা গন্ধ তার নাকে এসে ধাক্কা দিল। এতক্ষণ ধরে গন্ধটা সে পায়নি, কিন্তু এখন গন্ধটা পাওয়া যাচ্ছে। মুকুন্দ বলে চলেছে, এইরকম চাদর আমি দুটো নিয়েছিলাম একসঙ্গে, একটা তোর জন্য আর একটা আমার জন্য।
যাক, তোর কাছে তো আছে, আমারটা বোধ হয় কোথাও হারিয়েই গেছে। বলি কি, এখানে এরকম একা একা থাকিস না, বুঝলি? আমি তো ওখানে একাই থাকি। তুই চল, আমার সঙ্গে গিয়ে থাকবি। ওখানে হরি আছে, তাছাড়া আমাদের গ্রামের কবিরাজও খুব ভালো। তোর শরীর খারাপ হলেও খুব তাড়াতাড়ি উনি ঠিক করে দেবেন। এই দেখ না, আমারই তো জ্বর এসেছিল। মুকুন্দ ম্লান হাসল। হ্যারিকেনের আলোয় তার মুখটা ভালোভাবে দেখা গেল না। তার চোখ দুটো যেন কোটরের ভেতরে খানিকটা বসে গেছে, মুখটা ফ্যাকাশে। দেখে বোঝা যায় ভীষণ কোনো রোগে সে এখনো ভুগে চলেছে। মুকুন্দর কথায় বিপিন আর কিছু বলল না। ঘরের ভেতরে বেশ কিছুক্ষণ একটা নিস্তব্ধতা ছড়িয়ে রইল। আর ঠিক তখনই চোখটা চলে গেল বিছানার দেওয়ালে ঠিক মাঝামাঝি যে জায়গাটা আছে সেখানে। যেন মনে হলো বিছানার তলা থেকে কি যেন একটা উঁকি দিয়ে উপরে দেখতে চাইছে। আর দুটো সাদা মণিহীন চোখ এক মুহূর্তের জন্য দেখতে পেয়েছিল বিপিন। তারপরেই ওটা আবার বিছানার তলায় গিয়ে লুকিয়ে পড়ল। বিপিন চিৎকার করে উঠল, সঙ্গে সঙ্গে ছিটকে এলো বিছানা থেকে সে। কিন্তু বিছানা থেকে নিচে নামার সাহস সে পেল না। এমন অবস্থা দেখে মুকুন্দ বলে উঠল, আরে আরে, কি হলো? অমন করছিস কেন? বিছানার তলায় কি যেন একটা আছে। আমি আমি এইমাত্র দেখলাম, বিছানার তলায় কিছু একটা আছে। তুই হ্যারিকেন আলোটা বিছানার তলায় ফেলে দেখ। আরে আমি তো তোকে বলছি যে ওখানে কিছুই নেই, তুই ভুল দেখেছিস। এই দেখ, আর তুই যখন চাইছিস। আর মুকুন্দ হ্যারিকেনটা বিছানার নিচের দিকে নামিয়ে আনল। বিপিন আস্তে আস্তে তার মাথাটা বিছানা থেকে পেছনের তলার দিকে নিয়ে যেতে থাকে। বিপিন লক্ষ্য করে না ঠিক সেই সময় মুকুন্দর মুখে একটা অদ্ভুত অজানা হাসি ফুটে উঠেছে। এর আগেও তো আমি মুকুন্দবাবুর বাড়িতে এসেছি, কিন্তু এমন কথা মনে হয়নি। তাছাড়া বাড়িটা আজ কেমন যেন নিস্তব্ধ, কেমন চুপচাপ। আর মুকুন্দবাবুকেও কেমন যেন মনে হলো। তাকে এর আগে দেখেছি হাসি খুশি, কোথায় যেন কি একটা গন্ডগোল মনে হচ্ছে। কথাটা মনে হতেই হরি বিছানার একপাশে গিয়ে বসল। আর তখনই আর একটা ব্যাপার তার মনে হলো। বিছানাগুলো কেমনভাবে যেন পাতা, যেন মনে হয় অনেক দিন হয়ে গেল এই বিছানার উপরে কেউ শোয়নি। সেটাই স্বাভাবিক, যদিও মুকুন্দ একটা ঘরেই ঘুমায়, কিন্তু তবুও ঘরের ভেতর কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব। হরি ভালো করে হ্যারিকেনের আলোয় মেঝের দিকে তাকালো। মাটির মেঝের উপর যেন একটা পাতলা ধুলোর আস্তরণ পড়েছে। ঘরের দেওয়ালে এখানে ওখানে মাকড়সার জাল অল্প অল্প জমতে শুরু করেছে। যে ঘরে মানুষ বাস করে সেই ঘরের এমন অবস্থা, তার মানে মুকুন্দবাবু শরীর খারাপের জন্য এই ঘরে বেশ কয়েকদিন প্রবেশ করতে পারেনি। হরি বিছানাটা ঝেড়ে নিয়ে তারপর বিছানার উপর শুয়ে পড়তে যাবে, এমন সময় তার একটা অদ্ভুত অনুভূতি হলো। লাল রঙের একটা চাদর, বিছানার একপাশে একটা লাল রঙের চাদর এমনভাবে ছড়িয়ে রাখা যেন এক্ষুনি এই চাদরটা নিয়ে কেউ গায়ে দেবে। কথাটা মনে হতেই হরি ভয় পেল, কিন্তু বুদ্ধি হারালো না। এতক্ষণ পর্যন্ত গোটা বিছানাটাকে ভালো করে দেখেছে, কোথাও কোনো চাদরের চিহ্ন পর্যন্ত ছিল না। তাহলে এই চাদরটা এখানে এলো কোথা থেকে? হরি হ্যারিকেনটা তুলে নিয়ে ঘরের একপাশে দেওয়ালের কাছে গিয়ে দাঁড়াতে গিয়ে যা দেখতে পেল, তাতে তার বুকের ভেতরের রক্ত যেন হিম হয়ে গেল। বিছানার উপরে শুয়ে রয়েছে একটা কালো রঙের ছায়া, আর সেই অবয়বটা দুটো হাত দিয়ে লাল রঙের চাদরটাকে ধরে আস্তে আস্তে যেন ঘুমোতে যাওয়ার আগে নিজের গায়ের উপর চাপিয়ে নিচ্ছে। হরি নিজের চোখ রুগড়ে নিল। চোখ চুলকাতে গিয়ে চোখ বন্ধ হয়েছিল তার। যেই চোখ খুলেছে অমনি দেখতে পেল বিছানার উপর বসে থাকা একটা কালো ছায়ামূর্তি তার দিকেই তাকিয়ে আছে। তার দুটো চোখ মণিহীন।
মুখের ভেতর সাদা অজস্র দাঁত যেন একসাথে তাকিয়ে দেখছে হরির দিকে। হরি চিৎকার করে উঠল, তারপর ছিটকে গেল দরজার কাছে। হ্যারিকেনটা তার হাত থেকে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। আর ঠিক তখনই হরি ঘরের ভেতর থেকে অদ্ভুত গলায় হাসির শব্দ শুনতে পেল। কিন্তু বাবু কোথায় গেল? মুকুন্দবাবুর বাড়িতে যে এমন কিছু একটা হবে তা তো আমি ভাবতে পারিনি। ওটা কি? আমার এক্ষুনি বাইরে বেরোতে হবে। হরি দরজা খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু দরজাটা যেন খুঁজে পেল না। মাটির দেওয়ালে হাতড়াতে হাতড়াতে তার মনে হলো মাটির দেওয়াল যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। কিন্তু দরজা কোথায়? হরি প্রাণপণে দেওয়াল ধরে ঘুরতে লাগলো ঘরের মধ্যে, কিন্তু না, দরজাটা কোথাও খুঁজে পাওয়া গেল না। অথচ হরি বুঝতে পারছে কি যেন আস্তে আস্তে অন্ধকারকে আশ্রয় করে তার দিকে এগিয়ে আসতে শুরু করেছে। বিছানার তলায় তাকিয়ে আছে বিপিন, কিন্তু প্রথমে কিছুই দেখতে পায় না। বিছানার তলাটা পরিষ্কার, শুধু ধুলো পড়ে আছে। বিছানার তলাটা দেখে নিয়ে আশ্বস্ত হয়ে মাথাটা তুলতে যাবে বিপিন, এমন সময় সে বুঝতে পারল তার সামনে যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা মানুষ হতে পারে না। তার পায়ের পাতা দুটো যেন পেছনের দিকে ঘোরানো। বাকি সবকিছুই মুকুন্দর মতনই, কিন্তু পায়ের পাতা দুটো পেছনের দিকে ঘোরানো দেখে বিপিন মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিল। আস্তে আস্তে মাথা তুলতে দেখতে পেল মুকুন্দ হাসি মুখে বলছে, দেখলি তো, বললাম না কিচ্ছু নেই, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। আরে শুয়ে পড়, শুয়ে পড়, এতটা পথ এসেছিস, তাছাড়া রাতও হয়ে গেছে, তোকে তো ভালো করে কিছু খাওয়াতেও পারলাম না। বিপিন মুখে কিছু বলল না, তবে চোখের ইশারায় সম্মতি জানিয়ে জানালার দিকে মুখ করে বিছানায় শুয়ে পড়ল। একটু পরেই ঘরের আলোটা নিভিয়ে দিয়ে মুকুন্দ এসে তার পাশে শুয়ে পড়ল। মুকুন্দ এখন আর কোনো কথা বলছে না। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। বাইরে থেকে ঠান্ডা বাতাসের ছিটে কোথাও যেন ঘরের ভেতরে আসতে পারছে না। বিপিন অবাক হয়ে গেল। বাড়িতে থাকলে এ সময় লেপ গায়ে দিয়েও ঠান্ডা লাগে, দরজা জানলা বন্ধ থাকার পরেও। আর এখানে তো তাদের গায়ে কিছুই নেই। হ্যাঁ রে মুকুন্দ, এই তোর ঘরের ভিতরটা একটু বেশি গরম বলে মনে হচ্ছে না? হ্যাঁ, সেদিন এরকম গরম ছিল না। সেদিন যদি এতটা গরম থাকতো তাহলে আর কিছুই হতো না ভাই, বুঝলি? তুই বড্ড দেরি করে এলি। তুই বারবার একটাই কথা কেন বলছিস বলতো? আমি দেরি করে এলাম কোথায়? আমি তো ঠিক সময় এসেছি রে। আর তুই কালই আমার সঙ্গে যাবি, তোর শরীরের সঙ্গে সঙ্গে বোধ হয় মাথাটাও গেছে। ঘরের ভেতর হ্যারিকেনটা জ্বলছে। বিপিন সোজা ঘরের চালের দিকে তাকিয়েছিল। ঠিক তখনই আবার বিছানার তলায় দেওয়ালের দিক থেকে একটা ঠান্ডা হাত আস্তে আস্তে বেরিয়ে এসে বিপিনের পাটা চেপে ধরে। ধরফর করে বিছানা থেকে উঠে বসে সে। অন্ধকারের মধ্যে হলেও হ্যারিকেনের আলোয় মুহূর্তের জন্য কালো কুচকুচে হাতটা সে দেখতে পেয়েছে। বিছানা থেকে লাফিয়ে নেমে মুকুন্দকে কিছু বলতে যাবে, এমন সময় অবাক হয়ে যায় সে। কোথায় মুকুন্দ? ঘরের মধ্যে সে ছাড়া আর কেউ নেই। মুকুন্দ, কোথায় গেলি তুই? এই তো আমি এখানেই আছি, দেখতে পাচ্ছিস না আমায়? দাঁড়া, এক্ষুনি দেখতে পাবি। মুকুন্দর কথাগুলো শুনে বিপিন অবাক হয়ে গেল। তারপরেই হ্যারিকেনের আলো এসে দেখল মুকুন্দ ঠিক আগের জায়গাতেই শুয়ে আছে, কিন্তু মুকুন্দর শরীরটা একটু বেশি রোগা আর কালো বলে মনে হচ্ছে। মুকুন্দ আস্তে আস্তে উঠে বসল। তারপর বিছানা থেকে নেমে বিপিনের দিকে এগিয়ে আসতে যাবে, এমন সময় বিপিনের মনে পড়ে গেল
সেই উল্টো দুটো পায়ের কথা। সঙ্গে সঙ্গে মুকুন্দর পায়ের দিকে তাকাতে মুকুন্দ অদ্ভুতভাবে হেসে বলল, তুই ধরে ফেলেছিস। অনেক চেষ্টা করেছিলাম আটকে রাখার, কিন্তু যখন আটকাতে পারলাম না তখন। বিপিনের চোখের সামনে হ্যারিকেনটা একটা দরাম শব্দ করে ভেঙে যায়। আর তারপরেই বিপিনের মনে হয় মুকুন্দর শরীরটা যেন হঠাৎ করে বড় হয়ে গেছে। একটা লম্বা কালো ছায়া তার সামনে এসে দাঁড়িয়েছে। নাকে আসছে একটা পচা গন্ধ, আর তার সঙ্গে সঙ্গে বিছানার তলা থেকে বেরিয়ে আসছে একটা মূর্তি। তার চোখের মনি নেই, মুখে অদ্ভুত একটা হাসি লেগে আছে। বিপিন বুঝতে পারে আজ রাতে তার বন্ধুর সাথে নয়, সে অন্য কারো পাল্লায় পড়েছে। তাই ছুটে যায় দরজার দিকে। দরজার ছিটকেনিটা ভেতর থেকে বন্ধ ছিল। একটা হ্যাচকা টানে ছিটকেনি খুলে দিতেই বাইরের ঠান্ডা বাতাস এসে ঝাঁপিয়ে পড়ে তার গায়ে। পেছনের দিকে তাকানোর মতো সময় সে আর পায় না। পাশের ঘরে দরজার উপর ধাক্কা দিতে গিয়ে দেখতে পায় ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ। 2-3 বার ধাক্কা দিয়ে হরির নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে সে, হরি, হরি কোথায় তুই, হরি! ঠিক তখনই দরজাটা খুলে যায়। হুড়মুড় করে হরি বাইরে বেরিয়ে আসে। তারপর কিছু বলার আগেই দুজনে মিলে লাফিয়ে নামে। বারান্দা পেরিয়ে উঠোনের উপরে নোংরা জমে রয়েছে। অনেকদিন এই উঠোনে ঝাঁট পড়েনি। উঠোন পেরিয়ে দরজাটার কাছে আসতেই ওরা বুঝতে পারে বাইরের দরজাটা বাইরের দিক থেকে শিকল তোলা রয়েছে। মাটির প্রাচীর হলেও খুব বেশি উঁচু নয়। এক এক করে দুজনেই সেই মাটির পাঁচিল পেরিয়ে ওপারে লাফিয়ে পড়ে। শেষ মুহূর্তে বিপিন পেছনে তাকিয়ে দেখতে পেয়েছিল একটা নয়, 3টে অদ্ভুত ছায়ামূর্তি ঠিক দরজাটার কাছে দাঁড়িয়ে তাদের দিকেই তাকিয়ে দেখছে। তাদের সবার হাতেই একটা করে হ্যারিকেন। কিন্তু ওটা কি? সবার গায়ে জড়িয়ে রয়েছে একটা করে লাল রঙের চাদর। পাঁচিল টপকে ওরা ছুটতে শুরু করেছিল। ছুটতে ছুটতে একটা বাড়ির দরজার সামনে এসে দমাদম ধাক্কা দেয় বিপিন আর হরি। বাড়ির লোকেরা ঘুমিয়ে পড়েছিল। এমন উৎপাতে অতিষ্ঠ হয়ে দরজা খুলে বিপিন আর হরিকে দেখতে পেয়ে চিনতে পারে। আশেপাশের 5টা গ্রামের লোক বিপিনকে চেনে, কিন্তু এমন সময় এই অবস্থায় তাকে দেখে বাড়ির নারী পুরুষ দুজনেই অবাক হয়ে যায়। তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে ওরা দুজনেই কিছুক্ষণ হাঁপাতে থাকে। তারপর সমস্ত কথা খুলে বলতেই সে বাড়ির পুরুষটি অবাক হয়ে বলে, আরে বিপিন বাবু, আপনি কি বলছেন? আপনার বন্ধু মুকুন্দ তো প্রায় 2 দিন আগে মারা গেছে। বাড়ির ভেতরেই মৃত অবস্থায় পড়েছিল, দেখার মতো কেউ ছিল না। গ্রামের লোকেরা মাঝে মাঝে খবর নিত, কিন্তু যেদিন মরেছে সেদিন আর কেউ খোঁজ খবর করার সুযোগ পায়নি। রাতের বেলায় মরেছিল বোধহয়। মৃতদেহ পচে গন্ধ বেরোচ্ছিল, তারপরেই তো সবাই খবর পেয়ে যায়। একটা লাল রঙের চাদর দিয়ে শরীরটা ঢাকা ছিল, তারপর মৃতদেহ তুলে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়। এসব করতে করতেই তো একটা দিন কেটে যায়। 2-1 আপনার কথা বলেছিল, কিন্তু মৃতদেহের অবস্থা এমন হয়েছিল যে সে মৃতদেহ আর রাখা যাচ্ছিল না, তাই পুড়িয়ে দিয়েছি। কিন্তু আমরা যে স্পষ্ট মুকুন্দবাবুকে দেখতে পেলাম, তাছাড়া তার সঙ্গে আরো 2জনকে যেন ওই বাড়িতে আমরা দেখেছি। ওরা 2জন হলো মুকুন্দর মা বাবা। মুকুন্দ আমায় মাঝে মাঝে বলতো সে তার মা বাবাকে মাঝে মাঝে দেখতে পায়, কিন্তু এত সময় পেয়েও ওরা আমাদের কোনো ক্ষতি করলো না কেন? কি যে বলেন! আপনার বন্ধুকে আপনি চেনেন না? মুকুন্দ তেমন ছেলেই ছিল না, বড় শান্তশিষ্ট ছেলে ছিল। ওর বাবা মা তো ছিল মাটির মানুষ। মুকুন্দর মৃত্যুর পর 2-1 জন ওইদিকে কাউকে দেখেছে, কিন্তু কারোর কোনো ক্ষতি হয়নি। লোকে ভয় পেয়ে সেখান থেকে সরে এসেছে, কিন্তু কেউ তাদের ভয় দেখাবার চেষ্টা করেনি। বুঝতে পারছেন, মৃত্যুর পরেও মুকুন্দর স্বভাব একই রকম রয়ে গেল। কিন্তু মুকুন্দ আফসোস করছিল আর বলছিল আমি আরো আগে কেন এলাম না। আর তাছাড়া ওই লাল চাদরটা নিয়ে কিছু একটা বলতে চেয়েছিল সে। লাল চাদরের কথা আর বলবেন না।
মৃতদেহ চিতায় তোলার পরেও লাল চাদরটাকে তার শরীর থেকে সরানো যায়নি, যেন আষ্টে পৃষ্ঠে সেটা শরীরে জড়িয়ে রয়েছে। তাই বাধ্য হয়েই সেই চাদর সহ তাকে পোড়ানো হয়েছিল। চাদরটা পুড়ে এসে কি পচা গন্ধ বেরিয়েছিল। কিন্তু আপনারা ওই বাড়িতে ঢুকলেন কি করে? বাড়ির দরজা তো বন্ধ। বাড়ির বাইরের দরজায় গ্রামের মোড়ল নিজের হাতে তালা দিয়েছে, বাকি সমস্ত দরজাও তো বন্ধ। বিপিন সামান্য হাসল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। মুকুন্দর মুখটা তখন যেন তার চোখের সামনে ভাসছে। সে স্বগতোক্তির মতন বলল, মুকুন্দ চেয়েছিল আমায় ওই ঘরে নিয়ে যেতে, তার কথা বলতে। সমস্ত কিছু হয়তো আমি বুঝতে পারিনি, কিন্তু মুকুন্দ অনেক কথা বলেছিল। হ্যারিকেন ভেঙে যাওয়ার পর আমি ভেবেছিলাম সব শেষ হয়ে গেল, কিন্তু দরজার কাছে আসতে দেখি দরজাটা খুলে গেছে। তখনই বাইরের দিকে আপনাকে দেখতে পেলাম বাবু। সত্যি সত্যি ওরা আমাদের কোনো ক্ষতি করতে চায় না। সে রাতে ওরা আরো অনেক কথা জানতে পারল। মুকুন্দ ওই বাড়িতে সারাদিন থাকত, কখনো ঘর থেকে বাইরে যেত না। তাই মুকুন্দ কখন মরেছিল সে কথা কেউই বুঝতে পারেনি। ওই লাল রঙের চাদরটা তার সঙ্গে পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছিল। তবুও এই গ্রামেরই একজন নাকি মুকুন্দর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পায় বাড়ির উঠোনে চাঁদের আলোয় মুকুন্দ দাঁড়িয়ে রয়েছে। তার গায়ে সেই লাল রঙের চাদর গায়ে দিয়ে সে উঠোনের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছে। লোকটা আড়ালে লুকিয়ে আরো কিছু দেখার চেষ্টা করেছিল, কিন্তু যেই বুঝতে পেরেছে মুকুন্দ তার দিকে তাকিয়েছে, অমনি তার সাহস মুহূর্তের মধ্যে দপ করে নিভে গেছে। পরদিন সকালে বিপিন আর হরি সেখান থেকে চলে আসে। মুকুন্দর শেষের কথাগুলো বারবার মনে পড়ছিল বিপিনের। শেষের দিকে যখন বিপিন ঘর ছেড়ে বেরিয়ে আসছিল, তখন পেছন থেকে মুকুন্দ বলেছিল, আমায় ছেড়ে চলে যাচ্ছিস বিপিন? আমায় ছেড়ে যেতে পারবি না? মনে আছে ছোটবেলায় আমরা কি প্রতিজ্ঞা করেছিলাম? বিপিনের সমস্ত কিছুই মনে ছিল, আর মনে ছিল বলেই সে ভীষণ ভয় পেতে শুরু করল। একদিন সন্ধ্যাবেলা যখন হরি তাকে সমস্ত কাজ বুঝিয়ে দিয়ে চলে যাওয়ার জন্য তৈরি হলো, বিপিন লজ্জা ঠেকে না রেখেই বলল, হরি, আমার সঙ্গে আজকে রাতটা থেকে যাবি? আসলে আমি। হরি আর আপত্তি করল না, এক কথায় রাজি হয়ে গেল। শুধু একবার বাড়িতে গিয়ে তার এখানে থাকার কথা বলে এলো। বিপিনের ঘরে বিছানার উপর বিপিন শুয়েছে, আর নিচে একটা লম্বা বেঞ্চের উপরে শুয়ে আছে হরি। হরির এই সমস্ত ব্যাপারে অভ্যেস আছে। লাল রঙের সেই চাদরটা হরিকে দিয়ে বিপিন ফেলে দিয়ে এসেছিল গ্রামের বাইরের দিকের একটা পচা ডোবার কাছে। অনেক রাত পর্যন্ত বিপিনের ঘুম এলো না। সে চোখ বন্ধ করেই রইল। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছিল। অনেক রাতের দিকে আবার আগের মতোই একটা অস্বস্তিতে তার ঘুমটা ভেঙে যায়, আর ঘুম ভাঙতেই বুঝতে পারে পচা গন্ধটা আবার ঘরের মধ্যে এসেছে। বিছানায় উঠে বসে এদিক ওদিক তাকাতেই পচা গন্ধের উৎস দেখতে পায় বিপিন, আর তাতেই তার মুখটা হা হয়ে যায়। ঘরের মাঝে সেই চেয়ারটা, যেটার ওপরে সেই লাল চাদরটাকে দেখে ভয় পেয়েছিল সে। সেই চেয়ারের উপর বসে রয়েছে মুকুন্দ। তার গায়ে জড়িয়ে রয়েছে লাল রঙের সেই চাদরটা, আর মুকুন্দ বিপিনের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছে। তার মুখটা বিভৎস, মুখের থেকে রক্ত মাংস যেন গলে গলে পড়ছে। সেই অবস্থাতেই মুকুন্দ হাসতে হাসতে বলল, মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে কি প্রতিজ্ঞা করেছিলি তুই আমায়? এখনো মনে পড়েনি? বিছানার উপর উঠে বসেছিল বিপিন। একপাশে হরি তখন অঘরে ঘুমিয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে হরিকে ডাকলেও সে এখন আর উঠবে না। মনে পড়েছে, আমরা বলেছিলাম আমাদের
দুজনের মধ্যে যে আগে মরুক না কেন, সে অন্যজনকে নিয়ে যাবে, আর আমরা দুজনে মৃত্যুর পরেও একই সঙ্গে থাকব। কিন্তু মৃত্যুর আগেই তো তুই সে প্রতিজ্ঞা ভেঙে ফেলেছিলি। কতবার তোকে যেতে বলেছিলাম আমার কাছে। আমি বুঝতে পারছিলাম আমার সেই সময় আসন্ন, অথচ তুই কাজের দোহাই দিয়ে আমার কাছে যাসনি। বিশ্বাস কর, কবিরাজ বলেছিল তুই বাঁচবি না। তোর বুকের ভেতরটা বলেছিল সেই রোগ আর সারানো যায় না। শহরের দিকেও এই রোগের ওষুধ ভালোভাবে এখনো বের হয়নি। আমি চেষ্টা করেছিলাম যে শহরে তোকে নিয়ে গিয়ে যদি ঠিক করা যায়, কিন্তু আর কিছুই হবে না। বড্ড দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে। মৃত্যুর আগে আমার ভীষণ কষ্ট হয়েছিল, বুকের ভেতরটা যেন জ্বলে পুড়ে যাচ্ছিল। ওই লাল চাদরটাকে জড়িয়ে ধরে আমি তোর কথাই ভাবছিলাম যদি একবার বিপিন আমার মাথার কাছে এসে দাঁড়াতো, তাহলে আমি শান্তিতে মরতে পারতাম। কিন্তু সেটা আর হলো না। এবার চল আমার সঙ্গে চল। একটা প্রতিজ্ঞা রাখিস নি, কিন্তু এই প্রতিজ্ঞাটা তোকে রাখতেই হবে। চল আমার সঙ্গে। বিপিন হরিকে ডাকার চেষ্টা করল, কিন্তু তার গলা থেকে আর শব্দ বের হলো না। মুকুন্দ এক পা করে এগিয়ে আসছে তার দিকে। মুকুন্দর গোটা শরীর থেকে পচা গন্ধ বেরোচ্ছে। এই অন্ধকারের মধ্যেও যেন বিপিন দেখতে পেল তার গোটা শরীরে কিলবিল করে বেড়াচ্ছে সহস্র পোকা। মুকুন্দ আরেকটু কাছে এসে তার একটা হাত রাখল বিপিনের কাঁধের উপর। বিপিন আর সহ্য করতে পারল না। তার চোখের সামনেটা ঝাপসা হয়ে গেল, জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। গ্রামের লোকেরা যখন এসে পৌঁছেছে, তখন হরি গম্ভীর মুখে ঘরের একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে। কাল রাতে যে কি হয়েছে তার কিছুই সে বুঝতে পারেনি। অনেক রাত্রের দিকে ঘুমটা ভেঙে যেতেই সে দেখতে পায় মাটির ওপর হাত পা ছড়িয়ে পড়ে রয়েছে তার বাবু বিপিন। শরীরে প্রাণ নেই। তখনই সে ছুটে গিয়ে কবিরাজকে এবং আশেপাশের লোকেদেরকে খবর দেয়। কবিরাজ এসে মৃতদেহ পরীক্ষা করে জানায়, হঠাৎ করেই প্রচণ্ড ভয় পেয়ে হার্ট ফেল করেছে। আমি বলেছিলাম শরীরটা ভালো নয়, এই শরীরে বেশি উত্তেজনা ভালো হবে না। আমার কথা তো শুনলো না। কিন্তু হার্ট ফেল যদি করে, ঘরে তো আমি ছিলাম, একবার আমায় ডাকতে পারলো না? ঘুমের মধ্যেই হার্ট ফেল করেছে, তাই কিছুই বুঝতে পারেনি। তোকে ডাকার মতো সময়ও পাইনি। যা হবার হয়ে গেছে হরি, তুই এই বাড়িতে আর থাকিস না। জায়গাটা আমার মোটেই ভালো বলে মনে হচ্ছে না। এমন ভাবে কি কেউ হার্ট ফেল করে? আর ওই চাদরটা কিসের? হরি চাদরের কথায় চমকে উঠে তাকালো বিছানার দিকে। মাটিতে পড়ে রয়েছে বিপিনের মৃতদেহ, আর সেই মৃতদেহ প্রায় বুক পর্যন্ত ঢাকা রয়েছে লাল রঙের চাদরে। মনে হচ্ছে একটু আগে কেউ চাদরটা তার গায়ের উপর দিয়ে গেছে। অথচ হরি জানে ওই চাদরটা সে নিজে হাতে গ্রামের বাইরে ডোবার কাছে ফেলে দিয়ে এসেছে। হরি মনে মনে স্থির করল, আর এই বাড়িতে নয়, আর কখনোই এই বাড়িতে নয়। লাল রঙের চাদরটাই এই সমস্ত কিছুর জন্য দায়ী। এমনই একটা চাদর তো সেদিন ওই মুকুন্দবাবুর বাড়িতে পাশের ঘরে দেখতে পেয়েছিল সে। বেশ ভালোভাবেই বিপিনের শেষকৃত্য সম্পন্ন হলো। তার আত্মীয় স্বজন কেউ কাছে ছিল না, তাই গ্রামের মোড়লের কথায় তার সমস্ত সম্পত্তি আপাতত গ্রামের মোড়ল আর কয়েকজন গণ্যমান্য ব্যক্তিরা মিলে দেখাশোনা করবে বলে ঠিক করল। যদি বিপিনের দূর সম্পর্কের কোনো আত্মীয়তার দাবি নিয়ে আসে, তখন সত্যতা প্রমাণ করে তাকে ফিরিয়ে দেওয়া হবে। তবে
হরি আর এসবের মধ্যে থাকতে চায় না। সে নিজের মতোই নিজের জমি নিয়ে চাষ করতে লাগলো। একদিন রাতের বেলায় হরির ঘুমটা কি কারণে যেন ভেঙে গেছে। ঘর থেকে বাইরে বেরিয়ে আসতে যাবে এমন সময় তার চোখ চলে গেল বিছানার একপাশে। বিছানার একপাশে যেখানে মৃতদেহ রাখা ছিল সেখানটা এখন ফাঁকা। তবে শুধু তাই নয়, যেখানে চেয়ারটা রয়েছে সেই চেয়ারের উপরে একটা লাল রঙের চাদর। সেই লাল রঙের চাদরের ভেতরে কেউ যেন বসে আছে। হরি অবাক হয়ে সেদিকে তাকিয়ে শুনতে পেল, হরি, হরি, আমায় ছেড়ে চলে এলি কেন হরি? হরি বেশ কিছুক্ষণ ঠায় তাকিয়েছিল, তারপর লুটিয়ে পড়েছিল মাটিতে।